সুপ্রভাত সবাইকে। সোনালীনগর টিএস ট্রেনিং কলেজের অনলাইন ক্লাসরুমে সবাইকে স্বাগত। এর আগের দিন ক্লাসে তোমাদের কোর্স 3 এর সেকেন্ড হাফ, সেখানে যে সেকেন্ড পয়েন্ট আছে রোল অফ টিচার ইন অ্যাড্রেসিং ভেরিয়াস ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং লার্নিং, সেখানে কয়েকটা স্ট্র্যাটেজির কথা বলা হয়েছে। তো প্রথম স্ট্র্যাটেজি ছিল কোঅপারেটিভ লার্নিং, সেটা আমরা আগের দিনে পড়েছি। এরপরে আছে তোমাদের পিয়ার টিউটরিং বা বন্ধু শিক্ষণ। পিয়ার টিউটরিং বা বন্ধু শিক্ষণ। তো এখানে যে আমরা আগের দিনে পড়েছি কোঅপারেটিভ লার্নিং, আজকে আছে পিয়ার টিউটরিং, আরও একটা স্ট্র্যাটেজি আছে তোমাদের কোলাবোরেটিভ লার্নিং। তো এগুলো এক একটা স্ট্র্যাটেজি। যেমন আগে কি হতো, আমরা যখন ক্লাস করেছি বা আমরা যখন স্কুলে পড়েছি সেই সময় একটা পদ্ধতির মাধ্যমে পড়ানো হতো, যেটা হচ্ছে লেকচার মেথড ন্যাচারালি। তো সেখানে টিচার আসতেন, তিনি তার যে সাবজেক্টটা পড়াবেন বা যে অংশটা পড়াবেন, যে টপিকটা পড়াবেন, সেটা সম্বন্ধে লেকচার দিয়ে তিনি চলে যেতেন। আর অন্য কোনো স্ট্র্যাটেজির মাধ্যমে আমাদেরকে পড়ানো হতো না বা অন্য কোনো মেথডের মাধ্যমে পড়ানো হতো না। তো আজ থেকে 50 বছর আগে যদি শিক্ষা ব্যবস্থা আমি দেখি, তো সেটা ছিল মেইনলি টিচার সেন্ট্রিক একটা শিক্ষা ব্যবস্থা, টিচার সেন্ট্রিক এডুকেশন সিস্টেম ছিল। বর্তমান দিনের এডুকেশন সিস্টেম কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে, সেটা টিচার সেন্ট্রিক থেকে এখন স্টুডেন্ট সেন্ট্রিক এডুকেশন সিস্টেম চালু হয়েছে। তো এইখানে শুধুমাত্র লেকচার মেথডের মাধ্যমে পড়ালে কিন্তু হবে না। আমরা যখন শিক্ষক হব বা তোমরা যখন শিক্ষক হবে, তখন কিন্তু শুধুমাত্র তুমি যদি লেকচার মেথডের মাধ্যমে পড়াও, তাহলে তোমার যে উদ্দেশ্যগুলো আছে, তুমি যে উদ্দেশ্যটা নিয়ে ক্লাসটা করতে গেছো, সেটা পুরোটা ফুলফিল হবে না। তো সেই জন্য কি করতে হবে, আমাকে আরো নানা ধরনের স্ট্র্যাটেজি বা আমার নানা ধরনের মেথড অ্যাপ্লাই করতে হবে। সেই জন্য কয়েকটা স্ট্র্যাটেজি আমরা এখানে পড়ছি, কয়েকটা স্ট্র্যাটেজি সম্বন্ধে আমরা জানছি। প্রথম দিনে আমরা দেখেছি কোঅপারেটিভ লার্নিং, আজকে আমরা দেখব পিয়ার টিউটরিং বা বন্ধু শিখন। এখানে পিয়ার টিউটরিং বা বন্ধু শিখন বলতে কি বুঝি সেটা প্রথমে জানবো। পিয়ার টিউটরিং হচ্ছে সাধারণত, পিয়ার বলতে আমরা বুঝি যে আমাদের বন্ধু বা আমাদের সমকক্ষ বা সহপাঠী যারা, তাদেরকে বোঝায়। তাহলে সহপাঠী বা সহকক্ষ বা আমাদের সাথে পরে আমাদের সহপাঠী যারা, তাদের মাধ্যমে যখন কোনো একটা শিক্ষণ সম্পন্ন হচ্ছে, সেটাকে আমরা সাধারণত পিয়ার টিউটরিং বলি। অর্থাৎ যদি এরকম হয় যে ক্লাসে কোনো একটা শিক্ষক, কোনো একটা শিক্ষার্থী কোনো একটা পার্টিকুলার টপিক খুব ভালোভাবে বুঝতে পেরেছে, সেই ক্লাসেরই 5 জন স্টুডেন্ট এমন আছে যারা সেটা ভালোভাবে বুঝতে পারেনি, তাদের কিছু ডাউট রয়ে গেছে সেটা সম্বন্ধে। তাহলে যে ভালোভাবে বুঝতে পেরেছে, সেই যারা পারেনি তাদেরকে যদি পড়তে সাহায্য করে বা বুঝতে সাহায্য করে, সেইটাকে বলা হচ্ছে পিয়ার টিউটরিং সাধারণ অর্থে। এর কিছু পদ্ধতি, এর কিছু ধাপ আছে, সেগুলো আমরা পরে দেখবো। তাহলে সাধারণত পিয়ার টিউটরিং বলতে, যখন আমাদের কোনো বন্ধু বা আমাদের সহপাঠী বা 1 ক্লাস 2 ক্লাস ওপরের কোনো বন্ধু, সে এসে আমাদেরকে আমাদের ডাউটগুলি ক্লিয়ার করছে, আমার পার্টিকুলার টপিকের কোনো একটা বা পার্টিকুলার সাবজেক্টের কোনো একটা ডাউট আছে, সেটা ক্লিয়ার করছে, সেটাকে আমরা পিয়ার টিউটরিং বলি। একটা উদাহরণ দিয়ে যদি বলি, যে আমরা যখন স্কুলে পড়তাম, আমরা যখন প্রাইমারি বা মিডিল স্কুলে পড়েছি, সেই সময় দেখেছি যে ছেলেটা খুব ভালো প্রেয়ার করে বা যে ছেলেটা ভালো গান গায়, তাকে সামনে দাঁড় করানো হতো দুজন ছেলেকে, তারা বলে যেত এবং পিছনে যারা দাঁড়িয়ে আছে তারা রেজিস্ট্রেট করতো প্রেয়ারটা। অথবা এমন হয়েছে যে শারীরিক শিক্ষার ক্লাসে আমাদের কি হয়েছে, যে ছেলেটা ব্যায়াম ভালো পারে, সে সামনে এসে অন্যদেরকে ব্যায়াম শেখাতো। তো এক্ষেত্রেও আমরা কি করব, আমাদের যে সাবজেক্ট, কারো জিওগ্রাফি, কারো হিস্ট্রি, কারো পলিটিক্যাল সায়েন্স, অথবা কারো যদি কারো ফিজিক্স কেমিস্ট্রি, যাই সাবজেক্ট হোক না কেন, সে তার সাবজেক্টের কিছু টপিককে এই স্ট্র্যাটেজির মাধ্যমে যদি পড়াতে চায়, তাহলে সেই টপিকগুলো যে ছেলেটা ভালো বুঝতে পেরেছে, তার মাধ্যমে যারা বুঝতে পারেনি তাদেরকে পড়াবে, তাদেরকে পড়ানোর সাহায্য করবে। তো এটা সাধারণ অর্থে পিয়ার টিউটরিং বা তোমার বন্ধু শিক্ষণ বলা হয়। তাহলে এর সংজ্ঞাটা কি, সংজ্ঞা যদি বলি একটা, যে পদ্ধতিতে কোনো অদক্ষ শিক্ষার্থী শিক্ষকের পর্যবেক্ষণের মধ্যে কোনো দক্ষ শিক্ষার্থীর কাছ থেকে জ্ঞান অর্জন করে, তাকে বন্ধু শিক্ষণ বা পিয়ার টিউটরিং বলে। অর্থাৎ অদক্ষ কোনো শিক্ষার্থী যার পার্টিকুলার কোনো একটা টপিকে তার দক্ষতা অর্জন করতে পারেনি বা কিছু খামতি থেকে গেছে, সেইটা কোনো একজন দক্ষ শিক্ষার্থীর কাছ থেকে যখন সে জ্ঞান অর্জন করছে বা শিখছে, সেটাকে পিয়ার টিউটরিং বলা হচ্ছে। তাহলে এই গেল পিয়ার টিউটরিং কাকে বলে। এরপর এর ভাগ আছে, দু রকমের হয় পিয়ার টিউটরিং সাধারণত। একটা হচ্ছে, প্রথম হচ্ছে ক্রস এজ পিয়ার টিউটরিং। অর্থাৎ যেখানে সমবয়সী শিক্ষার্থী কিন্তু আমাদেরকে শেখাচ্ছে না, আমার চেয়ে 1 ক্লাস 2 ক্লাস উঁচুতে পড়ে কোনো শিক্ষার্থী, সে এসে যখন আমাদেরকে কিছু শেখাচ্ছে, অর্থাৎ ক্লাস 8-এ আমি যদি অ্যাপ্লাই করি, তখন ক্লাস 9 বা ক্লাস 10-এর কোনো শিক্ষার্থী এসে যখন ক্লাস 8-কে বোঝাচ্ছে কিছু একটা, তখন সেটাকে বলবো আমরা ক্রস এজ পিয়ার টিউটরিং। আর যখন সহপাঠী বা সমবয়সের কোনো একজন শিক্ষার্থীদেরকে কিছু শেখাচ্ছে, সেটাকে আমরা বলবো সেম এজ পিয়ার টিউটরিং। সেম এজ পিয়ার টিউটরিং মানে যেখানে তার সহপাঠী
তার তার কয়েকজন সহপাঠীকে যাদের বুঝতে অসুবিধা হয়েছে তাদেরকে কিছু শেখাচ্ছে, সেটা হচ্ছে সেম এজ পিয়ার টিউটরিং। একটা ক্রস এজ পিয়ার টিউটরিং, একটা সেম এজ পিয়ার টিউটরিং। এরপর দেখবো এই পিয়ার টিউটরিং যখন আমরা অ্যাপ্লাই করবো ক্লাসে, আমি যদি আমার ক্লাসে অ্যাপ্লাই করতে চাই এই পিয়ার টিউটরিংটা, কি কি বিষয় আমাকে মাথায় রাখতে হবে বা এর ধাপগুলো কি কি, অর্থাৎ বন্ধু শিখনের ধাপগুলো কি কি, কি কি ধাপের মধ্যে দিয়ে আমরা এটা অ্যাপ্লাই করবো। এমন নয় কিন্তু যে আমি একটা যে ভালো ছেলে তথাকথিত তাকে বলে দিলাম যে এই বিষয়টা ক্লাসে তুই পড়া, তারপর আমি চলে গেলাম ক্লাস থেকে, এটা কিন্তু নয়। এর কিছু নিয়মও আছে, যে নিয়মের মধ্যে দিয়েই আমাকে যেতে হবে। তাহলে এই ধাপের প্রথমে হচ্ছে সমস্যা যুক্ত শিক্ষার্থী চিহ্নিতকরণ। অর্থাৎ আমাকে সেই শিক্ষার্থীগুলোকে চিহ্নিত করতে হবে যাদের সমস্যা আছে। ধরা যাক আমি আজ থেকে 2-3টে ক্লাস আগে পড়িয়েছিলাম ভলকানিজম বা অগ্নুৎপাত সম্বন্ধে আমি আমার ক্লাসে পড়িয়েছি, ক্লাস 8-এ আমি অগ্নুৎপাতটা পড়িয়েছি। আজকে আমি ক্লাসে এসে দেখছি কয়েকটা স্টুডেন্টের সেই অগ্নুৎপাত সম্বন্ধে বুঝতে অসুবিধা আছে। ধরা যাক 5জন স্টুডেন্টের তারা অগ্নুৎপাতটা কি বুঝতে পারেনি। আমার ক্লাসে এমন একজন স্টুডেন্ট আছে যে সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে। তাহলে আমাকে দেখতে হবে যে ওই 5জন স্টুডেন্ট কে কে। তাহলে প্রথমে হচ্ছে সমস্যা যুক্ত শিক্ষার্থী চিহ্নিতকরণ, দ্বিতীয়ত দক্ষ শিক্ষার্থী চিহ্নিতকরণ, মানে আমি প্রথমে সমস্যা কাদের কাদের আছে সেটা চিহ্নিত করলাম, কোন বিষয়ে সমস্যা আছে সেটা চিহ্নিত করলাম, এরপর দক্ষ শিক্ষার্থী মানে সেই বিষয়ে দক্ষ কে, সেই অনুপাতটা কে সবচেয়ে ভালো বুঝতে পেরেছে তাকেও চিহ্নিত করতে হবে। তাহলে দ্বিতীয় ধাপ হচ্ছে দক্ষ শিক্ষার্থী চিহ্নিতকরণ। হ্যাঁ, তৃতীয় ধাপ হচ্ছে প্রশিক্ষণ। থার্ড স্টেজে আছে প্রশিক্ষণ। যে শিক্ষার্থীকে আমি চিহ্নিত করলাম সে অগ্নুৎপাত সম্বন্ধে খুব ভালোভাবে জানে, কিন্তু কিভাবে পড়াতে হবে সেটা সে জানে না, ক্লাসে কিভাবে ফিডব্যাক দিতে হবে সেটা জানে না, কিভাবে ব্যবহার করতে হবে তার শিক্ষার্থীদের সাথে সেটা তাকে বোঝানো উচিত। তাহলে তাকে কিছু প্রশিক্ষণ, বেসিক কিছু জিনিস তাকে প্রথমে শেখাতে হবে। তাহলে সেগুলো তাকে বলবো এই এই জিনিসগুলো করা উচিত, এই এই জিনিসগুলো করা উচিত নয়। তাহলে সেটা গেল এই প্রশিক্ষণ। ফোর্থে হচ্ছে সময় নির্ধারণ। অর্থাৎ আমাকে একটা সময় নির্ধারিত করে দিতে হবে যে এই ক্লাসের এই সময়টাই সে তাদেরকে পড়াবে। আমি ক্লাসে একজনকে চিহ্নিত করলাম যে পড়াবে, কয়েকজনকে চিহ্নিত করলাম যারা পড়বে, যারা বুঝতে পারেনি সেটা হলো। এরপর আমাকে একটা সময় নির্ধারণ করতে হবে যে ক্লাসের হয়তো ধরলাম 7th পিরিয়ডটা সে নেবে সেই ছেলেগুলোকে এটা বোঝানোর জন্য, সময়টা কিন্তু নির্ধারিত করে দিতে হবে। এখানে বলে রাখি যে এই ধরনের স্ট্র্যাটেজি অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে সাধারণত শেষের দিকের পিরিয়ডগুলোকে বেছে নেওয়া হয়। তাহলে ক্লাসের হয়তো 7th বা 6th বা 8th পিরিয়ডটা আমি বেছে নেব এই পদ্ধতিটা অ্যাপ্লাই করার জন্য। তাহলে 4th পয়েন্ট হলো সময় নির্ধারণ। 5th পয়েন্ট হচ্ছে পরিচালনা। এই পদ্ধতিটা পরিচালনার দায়িত্ব কিন্তু শিক্ষকের পর্যবেক্ষণের মাধ্যমে কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে হবে ক্লাসে। এমন নয় সে ছেলেকে দায়িত্ব দিয়ে চলে গেল কোথাও, সেটা কিন্তু যেন না হয়। তাকে পর্যবেক্ষণও করতে হবে, তাকে পরিচালনাটাও তাকেই করতে হবে। যতক্ষণ সে পড়াবে তাকে সেখানে উপস্থিত থাকতে হবে, সেখানে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে মাঝে মাঝে এসে তাকে কিন্তু সেটা দেখতে হবে যে ঠিকঠাকভাবে সেটা হচ্ছে কিনা, ক্লাসটা সে ঠিকঠাকভাবে নিতে পারছে কিনা, কোনো বিশৃঙ্খলা হচ্ছে না তো, এই জিনিসগুলো তাকে মাথায় রাখতে হবে। তাহলে 5th পয়েন্ট হচ্ছে পরিচালনা। এরপর পয়েন্ট আছে মূল্যায়ন। বা ইভালুয়েশন। যেটা পড়ালো, এই যে দক্ষ শিক্ষার্থী যে জিনিসগুলো পড়ালো সেগুলো তারা ঠিকঠাকভাবে বুঝতে পারলো কিনা, যে খামতিটা ছিল তাদের সেই খামতিটা পূরণ হলো কিনা সেটা বোঝার জন্য কিন্তু আমাকে একটা মূল্যায়নের প্রয়োজন। কাদের মূল্যায়ন করবো? যারা বুঝতে পারেনি, এই যে অদক্ষ শিক্ষার্থী, এই সমস্যাযুক্ত শিক্ষার্থী, তাদের যে টপিকটা সম্বন্ধে, যে পার্টিকুলার বিষয়টা আর যে অংশটা সমস্যা ছিল সেটা তারা ঠিকঠাক বুঝতে পারলো কিনা সেটা জানার জন্য আমাকে কিন্তু মূল্যায়ন করতে হবে। তাহলে এই কয়েকটা ধাপের মধ্যে দিয়ে আমাকে কিন্তু ক্লাসে অ্যাপ্লাই করতে হবে। এটা এমন নয় যে আমি এটা থেকে বেরিয়ে নিজের মতো করে অ্যাপ্লাই করলাম, সেটা যেন না হয়। তাহলে আমার যে উদ্দেশ্যটা ছিল সেটা ঠিকঠাকভাবে পূরণ হবে না। আমাকে এই কয়েকটা ধাপের মধ্যে দিয়েই যেতে হবে। এরপরে দেখব এই পিয়ার টিউটরিং বা বন্ধু শিক্ষণের ম্যারিটসগুলো কী কী, বা এর উপকারিতাটা কী, উপযোগিতাটা কী, কেন আমরা অ্যাপ্লাই করব।
এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করবো কেন, এর উপযোগিতা কী কী? এর উপযোগিতা প্রথমে যদি দেখি বা এর ভালো দিক যদি প্রথমে দেখি, প্রথমে হচ্ছে আত্মবিশ্বাস বৃদ্ধি। 1 নম্বর উপযোগিতা হচ্ছে আত্মবিশ্বাস বৃদ্ধি বা সেলফ কনফিডেন্স গেইন করে। কাদের? যে শিক্ষার্থীরা পড়াতে আসছে, যে দক্ষ শিক্ষার্থীরা এখানে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে, ন্যাচারালি সে কিন্তু তার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। সে বুঝেছিল বিষয়টা ঠিক, সেটা আরও পুনর্মূল্যায়নের সময় পাচ্ছে, তাছাড়াও সে এখানে এসে একটা বলার সুযোগ পাচ্ছে যেটা সে কোনোদিন করেনি, সেক্ষেত্রে তার আত্মবিশ্বাস কিন্তু বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত হচ্ছে স্বতঃস্ফূর্ততা বৃদ্ধি। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে শিখবে। যখন আমার কোনো বন্ধু আমাকে একটা কিছু শেখায়, সেটা আমি যত না স্বতঃস্ফূর্তভাবে শিখি, একজন শিক্ষক যখন সেটা শেখায় সেখানে অতটা স্বতঃস্ফূর্ততা আসে না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে একটা স্বতঃস্ফূর্ততা শিক্ষার্থীদের মধ্যে আমরা লক্ষ্য করব এই পদ্ধতি যদি আমরা অ্যাপ্লাই করি। তাহলে প্রথমে হচ্ছে আত্মবিশ্বাস বৃদ্ধি, দ্বিতীয়ত হচ্ছে স্বতঃস্ফূর্ততা, ক্লাসের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত ভাব আসবে, তৃতীয়ত হচ্ছে আন্তঃসম্পর্কের উন্নতি। সম্পর্ক উন্নতি। অনেক সময় কি হয় যে ক্লাসের যে ছেলেটা খুব ভালো পড়াশোনায় আর যে ছেলেটা সাধারণত পিছিয়ে পড়ার শিক্ষার্থী, তাদের দুজনের মধ্যে একটা ডিফারেন্স থাকে, একটা দূরত্ব থাকে, এটা হয়েই থাকে সব ক্লাসেই। তো এই ক্ষেত্রে কিন্তু যেহেতু তাদের দুজনের ইন্টারাকশনের একটা সুযোগ পাচ্ছে, এখানে তারা দুজনকে ইন্টারাকশন করতে হচ্ছে একটা নির্দিষ্ট সময়, সেক্ষেত্রে তাদের মধ্যে যে দূরত্বটা ছিল সেটা কিন্তু ঘুচে যাবে এই ধরনের পদ্ধতি বা এই ধরনের স্ট্র্যাটেজি যদি আমরা অ্যাপ্লাই করি। এরপরে এর আর ভালো দিক কি আছে, যে শিক্ষকের অনুপস্থিতিতে শিক্ষা গ্রহণ। 4 নম্বরে যদি বলি শিক্ষকের অনুপস্থিতিতে শিক্ষা গ্রহণ, অর্থাৎ শিক্ষক যখন ক্লাসে উপস্থিত থাকবেন না অথবা শিক্ষক হয়তো অ্যাবসেন্ট আছেন, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ক্লাসটা মিস যাবে না বা সেই সময়টা ফালতু যাবে না। সেখানে যে দক্ষ শিক্ষার্থী আছে সে যারা পিছিয়ে পড়া শিক্ষার্থী তাদেরকে কিছু একটা শেখাতে পারবে যদি তাদেরকে এইভাবে আমি ট্রেন করে রাখি আগে থেকেই। তাহলে অনেক সময় এটা হয়ে থাকে যে শিক্ষক হয়তো আসেননি বা তিনি ব্যস্ত আছেন, তিনি ক্লাসটা নিতে পারছেন না, সেক্ষেত্রে এই সময়টারও আমরা ব্যবহার করতে পারবো। তাহলে এইগুলো হলো এর কয়েকটা ভালো দিক। এছাড়াও এর কয়েকটা খারাপ দিকও আছে, যেমন বলতে পারি যে বিশৃঙ্খলা সৃষ্টি। যদি শিক্ষক ঠিকভাবে পরিচালনা না করতে পারেন এই ধরনের পদ্ধতির মাধ্যমে ক্লাসটা, তাহলে কিন্তু একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। যে সহপাঠী এসে যখন পড়াচ্ছে তাকে হয়তো অতটা মানবে না, অন্যান্য শিক্ষার্থীরা মকিং করতে পারে পিছন থেকে, আওয়াজ করতে পারে পিছন থেকে, তাহলে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। দ্বিতীয় এর খারাপ দিক হচ্ছে সময় সাপেক্ষ। শিক্ষার্থীকে ট্রেন করতে হচ্ছে, শিক্ষার্থীকে খুঁজতে হচ্ছে, কোন শিক্ষার্থীগুলো বুঝতে পারেনি, দক্ষ শিক্ষার্থী তাকে সময় দিতে হচ্ছে, সে ভালোভাবে বোঝাতে না পারলে আবার বোঝাতে হবে সেই বিষয়টা। তাহলে কি হচ্ছে, এটা একটা সময় সাপেক্ষ পদ্ধতি। সব আমরা বেশি অ্যাপ্লাই করতে পারবো না, কিন্তু অনেকগুলো যদি টপিক আমরা এর মাধ্যমে পড়াতে চাই তাহলে সিলেবাস কমপ্লিট করতে পারবো না শেষ পর্যন্ত। তাহলে দ্বিতীয় এর খারাপ দিক হচ্ছে এটা সময় সাপেক্ষ। তাহলে এই দুটো খারাপ দিক আছে, এছাড়া কয়েকটা ভালো দিকও আমরা দেখলাম। এর আরেকটা খারাপ দিক আমরা বলতে পারি যে হীনমন্যতা। কারা হীনমন্যতায় ভুগবে? যে ছেলেগুলো পিছিয়ে পড়া শিক্ষার্থী, তাদেরকে যখন তাদেরই সহপাঠী কোনো একটা শিক্ষার্থীর কাছ থেকে কিছু একটা শিখতে হচ্ছে, সেক্ষেত্রে তারা হীনমন্যতায় ভুগতে পারে, একটা হীনমন্যতার সমস্যা কিন্তু এখানে আসতে পারে। তাহলে এটাও, এই হীনমন্যতাও এর একটা খারাপ দিক। তাহলে এর কয়েকটা খারাপ দিক ছাড়াও যে ভালো দিকগুলো আছে সেগুলোকে লক্ষ্য রেখে, সেইগুলোকে মাথায় রেখে আমাদের কিন্তু এই ধরনের পদ্ধতি ক্লাসে অ্যাপ্লাই করতে হবে। এবং তোমরা যখন শিক্ষক হবে সেক্ষেত্রে তোমাদেরও মাথায় রাখতে হবে যেন তোমরা এই ধরনের পদ্ধতি বেশি বেশি অ্যাপ্লাই করতে পারো।